বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো বর্তমান প্রেক্ষাপটে অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রম তোমাদের শিক্ষা সহায়ক অন্যতম মাধ্যম হিসেবে পরিগণিত হচ্ছে। কারণ এখনকার সময়ে যেহেতু গতানুগতিক শ্রেণী শিক্ষা কার্যক্রম চালানো প্রায় অসম্ভব, সেক্ষেত্রে অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমই হতে পারে তোমাদের একমাত্র মাধ্যম। এই জন্য নরসিংদী সরকারি কলেজ কর্তৃপক্ষ অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রম শুরু করেছে। আশা করছি তোমরা এই অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমগুলো যথাযথভাবে অনুসরণ করছো এবং নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করছো। প্রিয় শিক্ষার্থীরা, এই অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আমার উপস্থিতি। তোমরা জানো আমি মূলত ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা তৃতীয় পত্র থেকে আলোচনা করতে চেষ্টা করি। আজকে আমি ব্যবস্থাপনায় হেনরি ফেওয়েল, প্রখ্যাত ব্যবস্থাপনা বিশারদ হেনরি ফেওয়েলের অবদান সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আমার ক্লাস আজকে আমার সাথে অনুসরণ করবে এবং চেষ্টা করবে কিছুটা জানার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমাদের মূল আলোচনা শুরু করি। তো প্রিয় শিক্ষার্থীরা, ব্যবস্থাপনা হেনরি ফেওয়েলের অবদান জানতে গেলে আমরা মূলত বিষয়টি দুইটি আলাদা আলাদা পার্টে আলোচনা করতে চেষ্টা করব। প্রথমে আমরা জানতে চেষ্টা করব হেনরি ফেওয়েল কে ছিলেন, তারপরে আমরা জানতে চেষ্টা করব হেনরি ফেওয়েলের অবদান কি ছিল। তোমরা আমার আলোচনার টপিকসের হেডলাইন যদি দেখো, তাহলে এখানে দেখতে পাবে যে আলোচনায় মূল আলোচ্য বিষয়টি হচ্ছে হেনরি ফেওয়েল এবং ব্যবস্থাপনার নীতিমালা। হ্যাঁ বন্ধুরা, হেনরি ফেওয়েলের মূল অবদানই হচ্ছে ব্যবস্থাপনায় কতগুলো নীতিমালা প্রদান। তো আমরা আলোচনায় সেই নীতিমালাগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে জানতে চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আমরা চলো জানতে চেষ্টা করি হেনরি ফেওয়েল কে ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা একটা ছবি দেখিয়েছি। এই ছবির ব্যক্তি হচ্ছেন প্রখ্যাত ব্যবস্থাপনা বিশারদ হেনরি ফেওয়েল। আসলে আজকে ব্যবস্থাপনা যে একটি বিষয়, ব্যবস্থাপনা যে তুমি আমরা অধ্যয়ন করছি, ব্যবস্থাপনা যে প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান, সেটির পেছনে মূল কারিগর ছিলেন হেনরি ফেওয়েল। কারণ তিনি ব্যবস্থাপনাকে আজকের আধুনিক পর্যায়ে নিয়ে এসেছিলেন। তো হেনরি ফেওয়েল 1841 খ্রিস্টাব্দে তুরস্কের ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণ করেন। কিন্তু তুরস্কের তৎকালীন অবস্থা, রাজনৈতিক অবস্থা খুব বেশি ভালো ছিল না বিধায় তার পরিবার মনে করেছিল যে হেনরি ফেওয়েলের এখানে ভবিষ্যৎ তৈরি করা খুব কঠিন। এই জন্য তারা ইস্তাম্বুল শহর ছেড়ে ফ্রান্সের প্যারিসে পাড়ি জমান। কারণ তার পরিবার মনে করেছিল ফ্রান্স হচ্ছে শিক্ষা সংস্কৃতির সূতিকাগার, শিক্ষা সংস্কৃতির মূল ক্ষেত্র। তাই সেখানে গেলেই হেনরি ফেওয়েল প্রকৃত অর্থে একজন আদর্শ মানুষ এবং আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে উঠবে। তো এই প্রেক্ষাপটে হেনরি ফেওয়েল যখন ফ্রান্সে চলে যান, সেখানে গিয়ে তিনি নিজকে প্রকৌশলী হিসেবে গড়ে তোলেন এবং 1860 সালে মাত্র 19 বছর বয়সে তিনি ফ্রান্সের বিখ্যাত ও বৃহৎ কয়লা ও ইস্পাত শিল্প কোম্পানি কম্পাগেইনি ডি কমেন্ট্রি ফর চেম্বো ডিকে জেভিলে খনি প্রকৌশলী হিসেবে যোগদান করেন। খেয়াল করে দেখো যে মাত্র 19 বছর বয়সে তিনি একটি বিখ্যাত কয়লা ও ইস্পাত শিল্প কোম্পানিতে যোগদান করেন। যদি তিনি ইস্তাম্বুলে থাকতেন তা হয়তো সেটা সম্ভব ছিল না। এই জন্য আমরা মনে করতে পারি যে তার পরিবার যথেষ্ট যুক্তিযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তো তিনি এই বৃহৎ কয়লা খনিতে অত্যন্ত মনোযোগ সহকারে কাজ করতে থাকেন এবং প্রতিনিয়ত সাফল্য অর্জনের মাধ্যমে পদোন্নতি পেতে থাকেন এবং এক সময় 1888 সালে ওই কোম্পানির তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। খেয়াল করে দেখো, একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠানে একজন প্রকৌশলী হিসেবে যোগদান করেন, তারপর আস্তে 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 তার কর্তব্য, তার নিষ্ঠা, তার ন্যায়পরণতা এবং তার দায়িত্ববোধের কারণে তিনি একসময় ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভ করেন। তো তিনি যখন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান, তিনি দেখতে পান বা তিনি দেখেন যে ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল, অর্থাৎ প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে লোকসানে পর্যবসিত ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যে প্রতিষ্ঠানকে অবশ্যই লাভজনক অবস্থায়
নিয়ে আসতে হবে। এই জন্য তিনি নতুন নতুন পদ্ধতি অ্যাপ্লাই করলেন, নতুন নতুন পন্থা অনুসরণ করার মাধ্যমে ব্যবস্থাপকের কার্য পরিচালনা করলেন। এবং মজার ব্যাপার হচ্ছে, তিনি যখন 1918 সালে অবসর গ্রহণ করেন, তখন সেই প্রতিষ্ঠানটি একটি মজবুত আর্থিক ভিত্তির উপর দাঁড়িয়েছিল। অর্থাৎ প্রতিষ্ঠানটি তার লোকসান কাটিয়ে বিরাট অঙ্কের লাভ প্রতি বছর মালিক বা কর্তৃপক্ষকে দিতে সক্ষম হয়েছিল। তিনি যে পদ্ধতি বা পন্থা বা উপায়গুলো অবলম্বন করে তার ওই প্রতিষ্ঠানকে লোকসানে প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করেছিলেন, সেই বিষয়গুলো তিনি একটা বই লিখে রেখেছিলেন এবং তিনি ওই তথ্য বা ওই বিষয়গুলোকে প্রশাসনিক ব্যবস্থাপনা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট হিসেবে নাম দিয়েছিলেন। এই জন্য তাকে বলা হয় মূলত তিনি প্রশাসনিক ব্যবস্থাপনার জনক। আর যেহেতু ব্যবস্থাপনা তার পূর্বে ছিল গতানুগতিক, ব্যবস্থাপনা তার পূর্বে ছিল অস্বীকৃত, এই জন্য তিনি যেহেতু ব্যবস্থাপনাকে আধুনিক ফর্মে নিয়ে এসেছিলেন, তাই তাকে আধুনিক ব্যবস্থাপনারও জনক বলা হয়। আর যেহেতু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ব্যবস্থাপনাকে সংজ্ঞায়িত করেছিলেন এবং তার সংজ্ঞা বা তার মতবাদী ব্যবস্থাপনার তার ক্ষেত্রে বা ব্যবস্থাপকীয় অন্যান্য সকল বিশারদদের কাছ থেকে গ্রহণযোগ্যতা পেয়েছিল, এই জন্য তাকে কিন্তু সর্বজনীনবিদ বা ইউনিভার্সাল স্কলারও বলা হয়ে থাকে ব্যবস্থাপনার ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে কিন্তু তোমাদের জন্য নৈর্ব্যক্তিকে বেশ কিছু প্রশ্ন আসে যে হেনরি ফেওয়েল কত সালে জন্মগ্রহণ করেছিলেন, তিনি কত সালে মৃত্যুবরণ করেছিলেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি কোন কোম্পানিতে কাজ করেছিলেন, ইত্যাদি ইত্যাদি। তো আমরা মনে হয় তোমাকে একটু মোটামুটি ধারণা দিতে চেষ্টা করলাম। এখানে কি পয়েন্ট হচ্ছে, উনি 1841 সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণ করেন। কেরিয়ারের উদ্দেশ্যে তিনি তার পরিবার সহ ফ্রান্সে পাড়ি জমান। 19 বছর বয়সে তিনি এক বিখ্যাত খনি কোম্পানিতে যোগদান করেন এবং 1888 সালে তিনি ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। তিনি যখন 1918 সালে ওই প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেন, তখন প্রতিষ্ঠানটি একটি অত্যন্ত সফল প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হতে থাকে। তিনি ছিলেন প্রশাসনিক ব্যবস্থাপনার জনক, তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়, তাকে ব্যবস্থাপনার সর্বজনীন বিশারদও বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে হেনরি ফেওয়েল কে ছিলেন। এখন আমরা জানতে চেষ্টা করব হেনরি ফেওয়েল ব্যবস্থাপনায় কি অবদান রেখেছিলেন। আমরা আগে হেনরি ফেওয়েল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছি যে তিনি ছিলেন প্রশাসনিক ব্যবস্থাপনার জনক, তিনি ছিলেন কি আধুনিক ব্যবস্থাপনার জনক। তো যেহেতু তিনি জনক ছিলেন, যেহেতু তিনি কতগুলো মূল থিওরি বা নতুন পন্থা উদ্ভাবন করেছিলেন, এই জন্য তার অবদানকে ব্যবস্থাপনার ক্ষেত্রে অনস্বীকার্য হিসেবে ধরা হয়। তো তিনি মূলত কি অবদান রেখেছিলেন সেটা আমরা এখন জানতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেনরি ফেওয়েল ব্যবস্থাপনায় মূলত 5টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখেছেন। সেগুলো কি আমরা চলো জানতে চেষ্টা করি। 1 নাম্বারটা হচ্ছে, তিনি ব্যবস্থাপনার একটি সর্বজন স্বীকৃত সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করেছিলেন। এর পূর্বে ব্যবস্থাপনাকে কেউ কখনো পেশা বা ব্যবস্থাপনাকে কোনো সুনির্দিষ্ট বিষয় হিসেবেই গণ্য করতো না। তিনিই প্রথম দেখিয়েছেন ব্যবস্থাপনা একটি সুনির্দিষ্ট বিষয়, যাকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা যায়। হেনরি ফেওয়েল ব্যবস্থাপনার কাজকে সুনির্দিষ্ট করেছেন। তিনি বলেছেন একজন ব্যবস্থাপককে অবশ্যই ন্যূনতম 6টি সুনির্দিষ্ট কাজ বা সম্পাদন করতে হয় এবং অবশ্যই ওই কাজগুলো সম্পাদন করার জন্য তাকে সুনির্দিষ্ট 6টি দক্ষতা অর্জন করতে হয়। হেনরি ফেওয়েল ব্যবস্থাপকের কার্যগুলি সম্পাদনের উদ্দেশ্যে ব্যবস্থাপকের কার্যগুলিগুলো সম্পাদনকে সহজ করার জন্য প্রতিষ্ঠানের কার্যগুলিগুলোকে আবার 6টি স্বতন্ত্র ভাগে ভাগ করেছিলেন। এবং সর্বোপরি হেনরি ফেওয়েল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করেছিলেন সেটি হচ্ছে ব্যবস্থাপকীয় কার্যগুলি সম্পাদনের উদ্দেশ্যে বা ব্যবস্থাপনাকে যথাযথভাবে বোঝার উদ্দেশ্যে কতগুলো নীতিমালা প্রদান করেছিলেন এবং তিনি মূলত 14টি সর্বজনীন নীতিমালা প্রদান করেছিলেন। এই জন্যই তাকে কিন্তু সর্বজনীনবিদ বলা হয়ে থাকে। এবং সবশেষে আমরা যদি বলি হেনরি ফেওয়েলের মূল অবদান কি, এই 4টি বিষয়ের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হেনরি ফেওয়েল ব্যবস্থাপনাকে নতুন মতবাদ দিয়েছিলেন, যেটাকে আমরা বলি প্রশাসনিক ব্যবস্থাপনা বা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হেনরি ফেওয়েলের যে 5টি অবদানের কথা এখানে উল্লেখ করলাম, সেই 5টি অবদান একটু করে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আলোচনা করি। তো হেনরি ফেওয়েল 1916 সালে
মূলত তিনি যে অবদানগুলো রেখেছিলেন, 1916 সালে ফরাসি ভাষায় একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থটির নাম ছিল কি? জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এই গ্রন্থেই তিনি মূলত ব্যবস্থাপনায় যে সুনির্দিষ্ট নতুন নতুন বিষয়গুলো উপস্থাপন করেছিলেন সেগুলো লিপিবদ্ধ করেছিলেন। গ্রন্থটি 1949 সালে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয়। মূলত তারপর থেকেই হেনরি ফেওয়েলের নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তো আমরা হেনরি ফেওয়েলের যে অবদানগুলোর কথা উল্লেখ করেছিলাম, সেই অবদানগুলো থেকে একটি একটি করে অবদান আলোচনা করব। আমাদের প্রথম আমরা হেনরি ফেওয়েলের মূল অবদান যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি? হেনরি ফেওয়েল ব্যবস্থাপনা সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করেছিলেন। তো চলো আমরা হেনরি ফেওয়েল প্রদত্ত ব্যবস্থাপনা সংজ্ঞাটি জানতে চেষ্টা করি। হেনরি ফেওয়েলই প্রথম বলেছেন ব্যবস্থাপনা কি। তিনি বলেছেন, ম্যানেজমেন্ট ইজ টু ফরকাস্ট, টু প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কন্ট্রোল, টু কোঅর্ডিনেট activities of others। অর্থাৎ অর্থাৎ তিনি বলতে চেয়েছেন ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সম্মিলিত প্রয়াস। তুমি খেয়াল করে দেখো বন্ধুরা, যে ব্যবস্থাপনাকে সুনির্দিষ্ট ভাবে সংজ্ঞায়িত করার জন্য, অর্থাৎ একটি ব্যবস্থাপনা প্রক্রিয়া যথাযথভাবে সম্পাদন করার জন্য যে সে বিষয়গুলো অবশ্যম্ভাবী, তিনি সে বিষয়গুলোর সমন্বয়ে ব্যবস্থাপনাকে পরিপূর্ণরূপে সংজ্ঞায়িত করেছেন। এই জন্য বলা হয় যে এখনো পর্যন্ত ব্যবস্থাপনার যতগুলো সংজ্ঞা প্রদান করেছেন, যত বিশারদগণ যে ধরনের সংজ্ঞাই প্রদান করেছেন, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য, সর্বজনীন এবং আধুনিক সংজ্ঞা হচ্ছে হেনরি ফেওয়েলের সংজ্ঞাটি। এবং এই সংজ্ঞার উপর ভিত্তি করেই পরবর্তীতে বিখ্যাত অন্যান্য বিশারদগণ ব্যবস্থাপনাকে আরো সুন্দরভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু হেনরি ফেওয়েলের সংজ্ঞাটি একদম মুখস্থ করে ফেলবে। কেন? কারণ এই সংজ্ঞাটি প্রায়ই দেখা যায় পরীক্ষায় আসে। আবারও আমরা সংজ্ঞাটি বলি, যে ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সম্মিলিত প্রচেষ্টা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হেনরি ফেওয়েলের অবদান আলোচনা করতে গিয়ে প্রথমে ব্যবস্থাপনার সুনির্দিষ্ট সংজ্ঞাটি আলোচনা করেছি। আমরা জানি যে হেনরি ফেওয়েলের দ্বিতীয় অবদান ছিল তিনি ব্যবস্থাপনাকে 6টি সুনির্দিষ্ট কাজে ভাগ করেছিলেন। অর্থাৎ একজন ব্যবস্থাপককে অবশ্যই ব্যবস্থাপকীয় কার্যগুলি সম্পাদন করতে গিয়ে এই 6টি কাজ সম্পাদন করতে হয়। মজার ব্যাপার হচ্ছে সংজ্ঞাতেই কিন্তু তিনি এই কাজগুলোর কথা উল্লেখ করেছিলেন। তো সেগুলো কাজগুলো দেখো কি কি? যে পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন এবং কি নিয়ন্ত্রণ। প্রিয় বন্ধুরা, তোমরা জানো যে আমার প্রথম ক্লাসে আমরা কিন্তু ব্যবস্থাপনার যে 7টি কাজের কথা বলেছিলাম, যে 7টি কাজ আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু এই 6টি কাজ যথাযথভাবেই লিপিবদ্ধ করা বা আলোচনা করা হয়েছে। তা আবারও বলি, হেনরি ফেওয়েল ব্যবস্থাপনার জন্য 6টি সুনির্দিষ্ট কাজ উল্লেখ করেছিলেন। সেগুলো হচ্ছে কি? পূর্বানুমান করা, অর্থাৎ আগে ভেবে রাখা যে ভবিষ্যতে আমি কি করব, পরিকল্পনা প্রণয়ন করা, কাজটি কিভাবে করব সেই রূপরেখা প্রণয়ন করা, সংগঠন অর্থাৎ কাজটি সম্পাদন করার জন্য প্রয়োজনীয় সকল বিষয়াবলী একত্রিতকরণ করা, নির্দেশনা কর্মীদেরকে যথাযথভাবে নির্দেশ প্রদান করা, সমন্বয় সাধন করা অর্থাৎ কর্মীরা যে কাজগুলো সম্পাদন করে সেগুলো একত্রিতকরণ বা সম্মিলন ঘটানো, এবং নিয়ন্ত্রণ সর্বোপরি প্রতিষ্ঠানের কর্মীরা কাজ করার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করেছে কিনা সেই ভুল ত্রুটিগুলো খুঁজে বের করে সংশোধনমূলক ব্যবস্থা আরোপ করা। বলা হয়ে থাকে এই 6টি কাজ সম্পাদন করার মাধ্যমে ব্যবস্থাপক তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো হেনরি ফেওয়েলের তৃতীয় অবদানে চলে যাই। হেনরি ফেওয়েল তৃতীয় অবদানের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে তিনি বলেছেন যে ব্যবস্থাপকীয় কার্যগুলিগুলো সম্পাদন করতে গেলে প্রতিষ্ঠানের কার্যগুলিগুলোকেও একটি সুনির্দিষ্ট কয়েকটি ভাগে ভাগ করতে হয়। এই জন্য তিনি শিল্প প্রতিষ্ঠানের কাজগুলোকেও 6টি ভাগে ভাগ করেছেন। আমরা চলো সেই 6টি ভাগ সম্পর্কে আলোচনা করি। তিনি বলেছেন যে একটি শিল্প প্রতিষ্ঠানে যে 6 ধরনের কার্যগুলি সম্পাদিত হয় তার মধ্যে প্রথম কাজটা হচ্ছে কারিগরি কার্যগুলি, অর্থাৎ উৎপাদন সংক্রান্ত কার্যগুলি। প্রিয় বন্ধুরা, তোমরা জানো যে শিল্পের মূল কাজই হচ্ছে কি? উৎপাদন করা। আর এই উৎপাদন কার্যগুলি সম্পাদন করার জন্য অবশ্যই একজন ব্যবস্থাপকের যে গুণাবলী থাকতে হয় তা হচ্ছে কারিগরি গুণাবলী। কারণ প্রযুক্তিগত ব্যবস্থা ব্যবহার করা ব্যতীত কখনোই উৎপাদন কার্য যথাযথভাবে সম্পাদন করা সম্ভব হয় না।
2 নম্বরে তিনি কোন কাজের কথা উল্লেখ করেছেন? যে শিল্প প্রতিষ্ঠানগুলিতে বাণিজ্যিক কার্যগুলি বা ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজগুলি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে উৎপাদন করে আমরা যে উপযোগ তৈরি করি, সেই উপযোগ যদি আমি ভোক্তার নিকট না পৌঁছাই, তাহলে কিন্তু সেই উপযোগ তৈরি করার কোনো মানেই থাকে না। কারণ আমরা যেহেতু ব্যবসা করি মুনাফা অর্জন বা কল্যাণের উদ্দেশ্যে, সেই মুনাফা অর্জন বা কল্যাণ নিশ্চিত করার জন্য অবশ্যই পণ্য সামগ্রী ভোক্তার নিকট পৌঁছাইতে হয়। আর এই ভোক্তার নিকট পৌঁছানোর কার্যগুলিটাই হচ্ছে কি মূলত বাণিজ্যিক কার্যগুলি, যেটাকে আমরা ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যগুলি রূপে গণ্য করি। এই যে বাণিজ্যিক কার্যগুলি শিল্প প্রতিষ্ঠানের কাজ, এটা কে সর্বপ্রথম উল্লেখ করেছেন? হেনরি ফেওলি উল্লেখ করেছেন। হেনরি ফেওল শিল্প প্রতিষ্ঠানের 3 নম্বর যে কাজগুলোর কথা বলেছেন, সেটা হচ্ছে কি আর্থিক কার্যগুলি। অর্থাৎ ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য মূলধন সংগ্রহ এবং মূলধনের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হয়, এবং এই কাজটা কে সম্পাদন করে? ব্যবস্থাপক সম্পাদন করে। এই জন্য হেনরি ফেওল শিল্প প্রতিষ্ঠানের 3 নম্বর কাজগুলোটাকে মূলত কি বলেছেন? যে আর্থিক কার্যগুলি সম্পাদনের কথা বলেছেন। 4 নম্বর কাজ হচ্ছে কি নিরাপত্তামূলক কার্যক্রম। অর্থাৎ প্রতিষ্ঠানে যে সকল সম্পত্তি থাকে, প্রতিষ্ঠানে যে সকল কর্মকর্তা কর্মচারী বা শ্রমিকরা কাজ করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই নিরাপত্তা বিধানের কাজে মূল দায়িত্ব পালন করে কিন্তু ব্যবস্থাপক। এই জন্য ব্যবস্থাপনা বিশারদ হেনরি ফেওল শিল্প প্রতিষ্ঠানের 4 নম্বর কাজটাকে নিরাপত্তামূলক কার্যক্রম হিসেবে গণ্য করেছেন। 5 নম্বর হচ্ছে কি হিসাব রক্ষণ সংক্রান্ত কার্যগুলি। তোমরা জানো হিসাব হচ্ছে ব্যবসা উন্নতির অন্যতম প্রধান চাবিকাঠি। কারণ যে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করা হয়, সেই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার বা লোকসানে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবং ওই হিসাব রক্ষণ কার্যগুলিও কিন্তু কি ব্যবস্থাপককেই কি সম্পাদন করতে হয় বা যথাযথভাবে অনুসরণ করতে হয়। এবং এই হিসাব রক্ষণ কার্যগুলিতে মূলত জমা, খরচ, পরিসংখ্যান, মূল্য ইত্যাদি বিষয়গুলো থেকে নির্ধারিত থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, হেনরি ফেওলের 6 নম্বর কাজটা দেখো খেয়াল করে, যে প্রতিষ্ঠানে শিল্প প্রতিষ্ঠানের যে 6টি কাজের কথা উল্লেখ করেছেন, 6 নম্বরে উনি বলেছেন কি ব্যবস্থাপনা কার্য। মজার ব্যাপার হচ্ছে উপরের 5টি কাজ কখনোই যথাযথভাবে সম্পাদিত হবে না যদি না ব্যবস্থাপনা কার্য প্রতিষ্ঠানে যথাযথভাবে সম্পাদিত হয়। আর এই ব্যবস্থাপনা কার্যকে উনি আবার কয়টি ভাগে ভাগ করেছিলেন? 6টি ভাগে ভাগ করেছিলেন। এই 6টি কাজ, ব্যবস্থাপনার 6টি কাজের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের যে উপরের 5টি কাজ উল্লেখ করা হয়েছে, সেই কাজগুলো যথাযথভাবে সম্পাদিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটিভাবে জানতে চেষ্টা করলাম হেনরি ফেওলের ব্যবস্থাপনার 3য় অবদানের কথা। ব্যবস্থাপনায় তিনি 3য় অবদানের ক্ষেত্রে উল্লেখ করেছিলেন যে ব্যবস্থাপক যেহেতু শিল্প প্রতিষ্ঠানে কাজ করেন, এবং ওই শিল্প প্রতিষ্ঠানের কাজগুলোকে তাই 6টি ভাগে ভাগ করতে হয়। প্রথম ভাগটা হচ্ছে কারিগরি কার্যগুলি বা উৎপাদন সংক্রান্ত কার্যগুলি, দ্বিতীয় কাজটি হচ্ছে বাণিজ্যিক কার্যগুলি বা ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যগুলি, তৃতীয় কাজটি হচ্ছে আর্থিক কার্যগুলি অর্থাৎ প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহ এবং তার যথাযথ ব্যবহার সংক্রান্ত কার্যগুলি, 4 নম্বর হচ্ছে নিরাপত্তামূলক কার্যগুলি অর্থাৎ প্রতিষ্ঠানের যে সম্পদ এবং কর্মী বা কর্মকর্তা থাকে তাদের যথাযথ নিরাপত্তা বিধানের কার্যগুলি, 5 নম্বর হচ্ছে হিসাব রক্ষণ কার্যগুলি, এবং 6 নম্বর হচ্ছে ব্যবস্থাপকীয় বা ব্যবস্থাপনা কার্যগুলি। ব্যবস্থাপনা কার্যগুলিকে তিনি 2য় অবদানের ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে ব্যাখ্যা করে বলেছেন যে ব্যবস্থাপনার কার্যগুলি হচ্ছে কয়টি? 6টি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হেনরি ফেওলের 3 নম্বর অবদান সম্পর্কে যথাযথভাবে আলোচনা করতে চেষ্টা করলাম। আমরা এখন 5টা অবদানের মধ্যে 4 নম্বর বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কি? হেনরি ফেওল ব্যবস্থাপনার কার্যগুলি বা ব্যবস্থাপনাকে যথাযথভাবে পরিচালিত করার উদ্দেশ্যে 14টি সুনির্দিষ্ট নীতিমালা প্রদান করেছিলেন। সেই নীতিমালাগুলি হচ্ছে কি হেনরি ফেওলের মূল অবদান। তো চলো প্রথমে আমরা জানতে চেষ্টা করি নীতি কি। যদি সামনাসামনি থাকতাম, আমরা যদি গতানুগতিক ক্লাস নিতাম, তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমাদের সামনেই ছুড়ে দিতাম আমরা, যে নীতি কি আসলে চলো আলোচনা করি। তোমরাই হয়তো বলতা, কিন্তু যেহেতু তোমরা নেই তাই হয়তো আমাকেই বলতে হচ্ছে। চলো আমরা জানতে চেষ্টা করি। আমরা সাধারণভাবে জানি নীতি হচ্ছে নিয়ম, আমরা জানি নীতি হচ্ছে কতগুলো বিষয়। হ্যাঁ, নীতি হচ্ছে কতগুলো নিয়ম বা কতগুলো বিষয় বা কতগুলো ধ্রুব সত্য চলক, যা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য অবশ্যই কি করতে হয়? অনুসরণ করতে হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যে কোনো লক্ষ্য অর্জন করতে গেলে তোমাকে অবশ্যই সুনির্দিষ্ট কিছু নিয়ম বা কিছু বিষয় বা কিছু চলক অনুসরণ করতে হবে। যেমন তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে যথাযথ নিয়ম মেনে পড়ালেখা করতে হবে। তুমি যদি নরসিংদী থেকে ঢাকা যেতে যাও, তাহলে তোমাকে কিন্তু সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। ইভেন কেউ যদি চুরি করতে যায়, তাহলে তাকেও কিন্তু কতগুলো কি সুনির্দিষ্ট নিয়ম মেনে চুরি করতে হয়। আমাদের সময় ছোটবেলায় আমরা দেখতাম, শুনতাম যে শীতের চোর ছিল।
শিথিল চোর হচ্ছে যারা ঘরের মাটি কেটে ঘরে প্রবেশ করত। তো ওই চোররা নাকি শরীরে সরিষার তেল মেখে কি করতো, চুরি করতে যেত। কেন? কারণ সরিষার তেল যদি গায়ে মাখা হয় তাহলে ধরা পড়লেও তাকে ধরে রাখা যেত না, সে পিছলে বের হয়ে যেত। এটাও কিন্তু তার জন্য একটা কি নীতি। কারণ সে যদি সরিষার তেল না মেখে চুরি করতে যেত তাহলে কিন্তু সে কি হতো, ধরা খেয়ে যেত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও জানলাম নীতি হচ্ছে কতগুলো ধ্রুব সত্য, সেটা যাই হোক না কেন সেটা অবশ্যই অনুসরণ করতে হয় যদি তুমি সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে চাও। এখন আমরা চলো জানতে চেষ্টা করি তাহলে ব্যবস্থাপনা নীতি। আমার প্রিয় শিক্ষার্থীরা, স্বাভাবিকভাবে বোঝা যায় তাহলে ব্যবস্থাপকীয় লক্ষ্য অর্জন করার জন্য যে সকল নিয়ম কানুন বিধি বিধান বা নির্দেশনা অনুসরণ করতে হয় সেগুলি হচ্ছে আসলে কি ব্যবস্থাপকীয় নীতি বা ব্যবস্থাপনা নীতি। কারণ লক্ষ্য অর্জনের জন্য যা অনুসরণ করি সেগুলো হচ্ছে নীতি, আর যেহেতু ব্যবস্থাপনার নীতি বলতেছি সুতরাং ব্যবস্থাপকীয় লক্ষ্য অর্জন করার জন্য যে সকল নিয়ম কানুন নীতি পদ্ধতি বিধি বিধান তুমি অনুসরণ করবে সেগুলি আসলে কি হবে, ব্যবস্থাপকীয় নীতিরূপে গণ্য হবে। তো হেনরি ফেওয়েল ব্যবস্থাপনা নীতিমালা প্রদানের আগেও বিভিন্ন বিশারদগণ ব্যবস্থাপনার জন্য ব্যবস্থাপকীয় কার্যগুলিগুলি সম্পাদন করার জন্য কতগুলো নীতিমালা প্রদান করেছিলেন। যেমন এফ.ডব্লিউ. টেলর আরেকজন বিখ্যাত ব্যবস্থাপনা বিশারদ, তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে 5টি নীতিমালার উল্লেখ করেছিলেন। এল আরউইক তিনি 7টি নীতিমালার কথা বলেছিলেন। যে মার্টিনডেল 11টি নীতিমালার কথা উল্লেখ করেছিলেন। তবে হেনরি ফেওয়েল প্রথম 14টি নীতিমালার কথা বলেছিলেন এবং আজ পর্যন্ত এই 14টি নীতিমালাই সকলের কাছে, সকল ব্যবস্থাপনা বিশারদদের কাছে সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য তা লাভ করেছে এবং এই জন্যই তার এই নীতিমালাগুলোকে সর্বজনীন ব্যবস্থাপনা নীতিমালা রূপে গণ্য করা হয়। এবং বলা হয়ে থাকে আজ পর্যন্ত ব্যবস্থাপকীয় কার্যগুলি, ব্যবস্থাপকীয় লক্ষ্য অর্জন করতে গেলে অবশ্যই এই নীতিমালাগুলো অনুসরণ করতে হয়। এই নীতিমালাগুলোর যথাযথ অনুসরণ করা ব্যতীত ব্যবস্থাপকীয় লক্ষ্য অর্জন করা কখনোই সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো এই ব্যবস্থাপনায় হেনরি ফেওয়েলের 14টি নীতি সম্পর্কে এখন আলোচনা করি। হেনরি ফেওয়েলের প্রথম নীতিটা চলো আমরা আলোচনা করি। হেনরি ফেওয়েল যে 14টি নীতিমালা প্রদান করেছেন, চেষ্টা করবে সেগুলো ধারাবাহিকভাবে মনে রাখার জন্য। তার প্রথম নীতিটা ছিল কর্ম বিভাজনের নীতি, অর্থাৎ ডিভিশন অফ ওয়ার্কের নীতি। তোমরা জানো একটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন স্তর থাকে, বিভিন্ন বিন্যাস থাকে, কেননা এক এক বিভাগ বা এক এক বিন্যাসের কার্যক্রম আলাদা আলাদা থাকে। যদি সবাই একই বিন্যাসে বা একই বিভাগে কাজ করে তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকে। তাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে কাজগুলোকে কি করতে হয়, তাদের বিশেষায়িত অবস্থা অনুযায়ী আলাদা করে নিতে হয়। কেননা একজন কর্মীর অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভিত্তি করে সে মূলত উৎপাদন কার্যে নিয়োজিত হয়ে থাকে। তাই কর্মীদেরকে যদি তার অভিজ্ঞতা বা তার দক্ষতার অনুরূপ কার্যগুলি সরবরাহ করা হয়, কাজ করতে দেওয়া হয়, তাহলে বন্টন করে তাকে দেওয়া হয়, তাহলে কিন্তু সে অনায়াসেই তার কার্যগুলিগুলো সম্পাদন করতে পারে। এই জন্য হেনরি ফেওয়েল বলেছেন যে ব্যবস্থাপকীয় লক্ষ্য অর্জন করতে গেলে অবশ্যই শ্রম বিভাজনের নীতি বা কর্ম বিভাজনের নীতি অনুসরণ করতে হবে। অর্থাৎ যে কর্মী যে বিষয়ে দক্ষ, যে কর্মীর যে বিষয়ে বিশেষায়িত জ্ঞান রয়েছে তাকে সেই কাজেই নিয়োজিত করতে হবে। এতে করে কি হবে, সে ওই প্রতিষ্ঠানের তার উপর নির্ধারিত কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম নীতিটা জানলাম, সেটা হচ্ছে কি কর্ম বিভাজনের নীতি। অর্থাৎ প্রতিষ্ঠানের উৎপাদনের বা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী কর্মীদের দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী কাজগুলোকে বিভিন্নভাবে ভাগ করে কর্মীদের নিয়োজিত করার নামই হচ্ছে কি আসলে কর্ম বিভাজন, এবং এইখানে এই নীতি অবশ্যই অনুসরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় নীতিটা হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বের নীতি। তো প্রথমেই চলো আমরা জানতে চেষ্টা করি কর্তৃত্ব এবং দায়িত্ব কি। কর্তৃত্ব হচ্ছে অধিকার, অর্থাৎ কোনো কিছু করার ক্ষেত্রে তোমার যে নৈতিক অধিকার রয়েছে, তুমি যে কি বলবো এটাকে, তুমি যা পাওয়ার নিশ্চয়তা পাও সেটা হচ্ছে কি তোমার অধিকার। যেমন যদি বলি যে তোমরা হচ্ছে আমাদের ছাত্রছাত্রী, তোমাদের উপর কিন্তু আমাদের যথেষ্ট অধিকার রয়েছে, আমরা তোমাদেরকে কি করি, আদর করি, আমরা তোমাদের পড়াই, আমরা তোমাদের কখনো কখনো বকি। কেন? কারণ আমরা তোমাদের ভালো চাই। যেহেতু তোমাদের ভালো চাই সুতরাং অবশ্যই তোমাদের প্রতি আমাদের একটা অধিকার রয়েছে, এবং এই যে আমরা তোমাদের ভালো চাই, এই ভালো চাওয়ার জন্য আমাদেরকে কিন্তু কিছু কাজ করতে হয়, সেই কাজগুলি হচ্ছে কি আমাদের দায়িত্ব। তো
প্রিয় শিক্ষার্থীরা, ব্যবস্থাপনার ক্ষেত্রেও একজন ব্যবস্থাপকের কিন্তু সুনির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব সে যথাযথভাবে তখনই সম্পাদন করতে পারে যখন তাকে কি অধিকার দেওয়া হয়, তাকে ওই দায়িত্ব পালন করার মতো কর্তৃত্ব দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়। কারণ তাকে যদি ক্ষমতা না দেওয়া হয়, তাকে যদি কাজ করতে বলা হয় কিন্তু সেই কাজ করার মতো যথাযথ কর্তৃত্ব তাকে দেওয়া না হয়, তাহলে কিন্তু সে কাজ করতে পারবে না। আবার একইভাবে কাউকে যদি কাজের চেয়ে অতিরিক্ত কর্তৃত্ব দিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু সে যথাযথভাবে কাজ করবে না, সে কিন্তু তখন সব জায়গায় কি করবে, খবরদারি করবে। হেনরি ফাওয়েল বলেছেন যে ব্যবস্থাপকের লক্ষ্য অর্জন করতে গেলে অবশ্যই কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে সমতা বিধান করতে হবে। মানে হচ্ছে একজন কর্মীকে যে পরিমাণ দায়িত্ব অর্পণ করা হবে, তাকে ওই দায়িত্ব পালন করার জন্য ঠিক সমপরিমাণ কর্তৃত্ব অর্পণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলো নীতিমালাগুলো ধাপে ধাপে আলোচনা করি। তাহলে আমরা প্রথমটা পেয়েছি কি, কর্ম বিভাজনের নীতি, অর্থাৎ কর্মীকে তার দক্ষতা অভিজ্ঞতা অনুযায়ী কাজ ভাগ করে দিতে হবে। তো কর্মীকে কাজ ভাগ করে দিলেই সে কাজ করতে পারবে না, তাকে অবশ্যই সে কাজ সম্পাদন করার জন্য কর্তৃত্ব দিতে হবে। এই জন্য দ্বিতীয় নীতিতে হেনরি ফাওয়েল বলেছেন যে কর্মীর দায়িত্ব অর্পণের সাথে সাথে তাকে কর্তৃত্ব সমানুপাতিক হারে বন্টন করে দিতে হবে। 2 নম্বর নীতি হচ্ছে কি আমাদের কর্তৃত্ব ও দায়িত্ব অর্পণের নীতি, অর্থাৎ কর্তৃত্ব আর দায়িত্ব অবশ্যই সমানুপাতিক হবে। প্রিয় শিক্ষার্থীরা, হেনরি ফাওয়েল প্রদত্ত 14টি নীতিমালার মধ্যে 3 নম্বর নীতি হচ্ছে কি, শৃঙ্খলা নীতি। শৃঙ্খলা তো আমরা বুঝতেই পারতেছি যে একটা প্রতিষ্ঠানের যে নিয়ম নীতি থাকে, ওই নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং আরো যে সমস্ত ব্যক্তিবর্গ কাজে থাকে তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা, তাদের সাথে পারস্পরিক সুন্দর সম্পর্ক নিশ্চিত করার নামই হচ্ছে কি আসলে শৃঙ্খলা। তো একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকীয় কার্যগুলি সম্পাদন করতে গেলে কিংবা একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে গেলে শৃঙ্খলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনকে অধস্তনরা মেনে চলবে, ঊর্ধ্বতনরা অধস্তনদেরকে ভালো মন্দ দেখবে, সেগুলো কিন্তু অবশ্যই। কিন্তু কেউ যদি তার নিজের যে দায়িত্ব বা নিজের যে কর্তৃত্ব, সেই দায়িত্ব কর্তৃত্বের অপব্যবহার করে, সেই দায়িত্ব কর্তৃত্বকে ডিঙ্গিয়ে কাজ করতে চেষ্টা করে, তাহলে কিন্তু কি সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই জন্য হেনরি ফাওয়েল বলেছেন যে অবশ্যই ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে হবে, এবং এই শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানে বা ব্যবস্থাপনাকে 3টি শর্ত মূলত মেনে চলতে হয়। যেমন কি, ব্যবস্থাপনার 1 নম্বর হচ্ছে ব্যবস্থাপনার প্রত্যেক স্তরে উপযুক্ত সুপারভাইজার নিযুক্ত করতে হবে। 2 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট সকলের মধ্যে মতৈক্য থাকতে হবে। 3 নম্বরে ভালো কাজের জন্য পুরস্কার এবং অন্যায় কাজের জন্য কি, শাস্তির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, শৃঙ্খলা তখনই নিশ্চিত করা যাবে যদি তুমি কি করো, তুমি যে কাজের জন্য কর্মীদের মনোনীত করেছো সেই কাজের ক্ষেত্রে প্রত্যেক কিছু সংখ্যক কর্মীকে নিয়ন্ত্রণ করার জন্য উপযুক্ত সুপারভাইজার তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিতে হবে। অবশ্যই তত্ত্বাবধায়ক এবং কর্মীদের মধ্যে কি থাকতে হবে, মতৈক্য থাকতে হবে। তাদের মধ্যে যদি মতের গরমিল দেখা দেয় তাহলে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হবে। সুপারভাইজার বললো বা তুমি ম্যানেজার, তুমি বলা যে কাজটা এইভাবে করো, তোমার কর্মী বললো যে না কাজটা এইভাবে করবো না, তাহলে কিন্তু কার্য সম্পাদন হবে না, অর্থাৎ কি দেখা দিবে, বিশৃঙ্খলা দেখা দিবে। এই জন্য অবশ্যই কি থাকতে হবে, মতৈক্য থাকতে হবে। এবং অবশ্যই শৃঙ্খলা রক্ষা করতে গেলে তোমার অবশ্যই ভালো কাজ যারা করবে তাদেরকে পুরস্কৃত করতে হবে, এবং মন্দ কাজ যারা করবে তাদের জন্য অবশ্যই কি করতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি তুমি ভালো কাজের পুরস্কার এবং মন্দ কাজের জন্য শাস্তির ব্যবস্থা রাখো, তাহলে অবশ্যই তোমার প্রতিষ্ঠানের ডিসিপ্লিন যথাযথভাবে কি হবে, মেইনটেইন হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, হেনরি ফাওয়েল প্রদত্ত নীতিমালাগুলোর মধ্যে 4র্থ নীতি হচ্ছে আদেশের ঐক্যের নীতি। আদেশ তো আমরা বলি, বুঝি না, আদেশ কি, যাও, খাও, করো, এগুলো হচ্ছে কি আদেশ। অর্থাৎ কর্মীকে কাজ করার জন্য হুকুম দেওয়াটাই হচ্ছে কি আদেশ। এখন একজন কর্মীকে যদি 3 জন ম্যানেজার একই সাথে বলে কাজ করার জন্য 3 ধরনের, তাহলে সে কি কাজ সম্পাদন করতে পারবে? পারবে না। যেমন ধরো আমার প্রতিষ্ঠানে একজন পিয়ন আছে, আমি ওই পিয়নকে বললাম যে আমার জন্য চা নিয়ে আসো, একই সাথে আরেকজন ম্যানেজার বললো যে আমার জন্য কফি নিয়ে আসো, একই সাথে আরেকজন বললো আমার জন্য পানি নিয়ে আসো, তার পক্ষে কি 3টা কাজ একসাথে করা সম্ভব হবে? হবে না। এই জন্য হেনরি ফাওয়েল বলেছেন অবশ্যই প্রতিষ্ঠানের কর্মীদেরকে
যে আদেশ প্রদান করা হবে, যে হুকুম দেওয়া হবে, কাজ করার জন্য যে নির্দেশ দেওয়া হবে, সেগুলো অবশ্যই এর মধ্যে কি থাকতে হবে? ঐক্য থাকতে হবে। অর্থাৎ একজন কর্মীকে একই সাথে একাধিক কাজের জন্য হুকুম দেয়া যাবে না। অবশ্যই একসাথে একই ধরনের বা একটা কাজের জন্যই কি দিতে হবে? নির্দেশনা বা আদেশ দিতে হবে। অর্থাৎ বলা হয়ে থাকে যে প্রতিষ্ঠানের একজন কর্মী কেবলমাত্র একজন ব্যবস্থাপকের হুকুম অনুযায়ী কি করবেন? কার্য সম্পাদন করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম নীতিটা সম্পর্কে চলো আমরা আলোচনা করি। সেটা হচ্ছে নির্দেশের বা নির্দেশনার ঐক্য। একটু লক্ষ্য করে দেখো, আদেশের ঐক্য, নির্দেশনার ঐক্য। আদেশ এবং নির্দেশ অনেকটা একই রকম, কিন্তু কিছুটা পার্থক্য আছে। আমরা বললাম কাজটি করো, সেটা হচ্ছে কি? আদেশ। যাও, খাও, ঘুমাও, সেটা হচ্ছে আদেশ। কিন্তু যখন কাজটি এভাবে করো, কাজটি ওইভাবে করো, বা তুমি ভাত এভাবে খাও, তুমি ওইভাবে ঘুমাও, তুমি ওই রুমে গিয়ে ঘুমাও, অর্থাৎ কাজ কিভাবে করতে হবে সেই পন্থা উল্লেখ করে যদি কাজ করার জন্য আদেশ প্রদান করি, তখন সেটা আর আদেশ থাকে না, সেটা হয়ে যায় কি? নির্দেশ। তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা তোমাদেরকে বুঝাতে পারলাম আদেশ এবং নির্দেশটা কি। আদেশ হচ্ছে সরাসরি কাজের হুকুম প্রদান করা, সরাসরি কাজের আদেশ দান করা, আর নির্দেশ হচ্ছে কাজটি কিভাবে করতে হবে সেই পন্থা সহ কি করা? আদেশ দান করা। তো অবশ্যই প্রতিষ্ঠানের কার্যগুলি যথাযথভাবে সম্পাদন করতে গেলে কর্মীদেরকে যে নির্দেশ প্রদান করা হবে সেই নির্দেশের মধ্যেও কি থাকতে হবে? ঐক্য থাকতে হবে। কারণ একটা প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন উপবিভাগ থাকে, সেই বিভিন্ন বিভাগ উপবিভাগে একাধিক ব্যবস্থাপক থাকে, বিভিন্ন ধরনের কার্যগুলি সম্পাদিত হয়। তাই কর্মীকে অবশ্যই একজন ব্যক্তি যখন আদেশ প্রদান করবে, নির্দেশও সে একই ধরনের হতে হবে। কখনোই ভিন্ন ভিন্ন নির্দেশ যদি প্রদান করা হয়, তাহলে কর্মীর কার্য যথাযথভাবে সম্পাদিত হওয়া সম্ভব হবে না। সহজভাবে যদি বলি, তাহলে বলা যায় যে নির্দেশনার ঐক্য বলতে ওইটাকেই বুঝাবো, অর্থাৎ একজন কর্মীকে একসাথে কেবলমাত্র একটি কার্যের জন্যই কি দেওয়া উচিত? দায়িত্ব দেওয়া উচিত। একাধিক কাজের দায়িত্ব যদি একই সাথে দেয়া হয়, তাহলে দেখা যাবে যে তার কোনো কাজই যথাযথভাবে সম্পাদিত হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পঞ্চম নীতিমালা সম্পর্কেও জেনে ফেললাম। এবার আমরা জানতে চেষ্টা করব ষষ্ঠ নীতি সম্পর্কে। ষষ্ঠ নীতি হচ্ছে কি? সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ঊর্ধ্বে, অর্থাৎ প্রতিষ্ঠানের বৃহৎ স্বার্থে, অর্থাৎ প্রতিষ্ঠানের সকলের স্বার্থে ব্যবস্থাপক তার নিজের যে স্বার্থ আছে সেই স্বার্থ অবশ্যই কি করবেন? উনি ত্যাগ করতে চেষ্টা করবেন। অর্থাৎ তিনি কখনোই নিজেরটার দিকে মনোযোগ দিবেন না, তিনি চেষ্টা করবেন যে সম্মিলিত স্বার্থ যাতে কি হয়? অর্জিত হয়। ৭ নম্বর হচ্ছে কি? পারিশ্রমিকের নীতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে একটা প্রতিষ্ঠানে কর্মীরা কাজ করে সুনির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে, তারা তাদের কাজের বিনিময়ে যদি যথাযথ পারিশ্রমিক না পায়, তাহলে কিন্তু সে যথাযথভাবে কার্য সম্পাদন করতে ইচ্ছা পোষণ করে না। তাই অবশ্যই ব্যবস্থাপনার ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের কার্যগুলি সম্পাদনের ক্ষেত্রে কর্মীদের জন্য যথাযথ পারিশ্রমিক নিশ্চিত করাটাও কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই হেনরি ফয়েল বলেছেন যে একজন কর্মীর জন্য যথাযথ পারিশ্রমিক নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ব্যবস্থাপকীয় লক্ষ্য অর্জনে তাই পারিশ্রমিকের নীতি মেনে চলতেই হয়। আর এই পারিশ্রমিক নির্ধারিত হবে সাধারণত রাষ্ট্রীয় ব্যবস্থা অনুযায়ী, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর, দেশের অর্থনৈতিক অবস্থার উপর, দেশের শ্রম আইন ইত্যাদির উপর ভিত্তি করে। ৮ নম্বর খুব গুরুত্বপূর্ণ একটি নীতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনি বলেছেন যে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। তো প্রথমে আমাদের জানা উচিত কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ কি। যা কিছু অধস্তন কর্মীদের ভূমিকাকে সংকুচিত করে তাই কর্তৃত্বের কেন্দ্রীকরণ। অর্থাৎ যখন কর্মীদের কাছ থেকে ক্ষমতা ম্যানেজারের কাছে চলে যায়, তখনই সেটা হয়ে যায় কি? কর্তৃত্বের কেন্দ্রীকরণ। আর বিকেন্দ্রীকরণ হচ্ছে কেন্দ্রীকরণের কি সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ যখন ম্যানেজার বিভিন্ন কাজের কর্তৃত্ব নিজের কাছে না রেখে কর্মীদের বা অধস্তনদের উপর কি করে দেয়? বন্টন করে দেয়, তখনই সেটা হয়ে যায় কি? বিকেন্দ্রীকরণ। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এই কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত যদি ছোট প্রতিষ্ঠান হয়, তাহলে কিন্তু কেন্দ্রীকরণটা খুব বেশি ফলপ্রসূ হয়। কেন? কারণ ছোট প্রতিষ্ঠানে কর্মীকে যদি আমি অতিরিক্ত ক্ষমতা প্রদান করি, তাহলে সে হয়তো কাজে ফাঁকি দিবে, কার্য যথাযথভাবে সম্পাদন করবে না। কিন্তু যদি বৃহদায়তন প্রতিষ্ঠান হয়, তাই বড় প্রতিষ্ঠানে অনেক কর্মী নিয়োজিত থাকে, সকলের কাজ একজন ব্যবস্থাপকের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাই সেক্ষেত্রে অবশ্যই কি করতে হয়? ক্ষমতা কর্তৃত্বের বিকেন্দ্রীকরণ করতে হয়। এই
কেন্দ্রীকরণে বিকেন্দ্রীকরণে যদি ভুল হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠান অন্যান্য সকল নীতিমালা অনুসরণ করার পরেও তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় না। 9 নম্বর নীতিটা সম্পর্কে চল আলোচনা করি। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি, সেটা হচ্ছে জোড়া মই শিকল নীতি, স্কেলার চেন। এটা খুব মজার একটা নীতি। অর্থাৎ বলা হয়ে থাকে যে প্রতিষ্ঠানের কর্তৃত্ব, লাইন অফ অথরিটি উঁচু স্তর থেকে নিচু স্তরে ধাপে ধাপে নামবে। অর্থাৎ একজন ঊর্ধ্বতন ব্যবস্থাপক হুট করে সরাসরি একজন নিম্ন স্তরের ব্যবস্থাপকের কাছে তার নির্দেশ বা আদেশ পৌঁছে দিবে না, সে অবশ্যই মধ্যস্তরের ব্যবস্থাপক হয়ে তারপরে উচ্চ স্তরের ব্যবস্থাপকের কাছে পৌঁছাবে। তাহলে কি বুঝলাম আমরা? জোড়াময় শিকল নীতি হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব ধাপে ধাপে ঊর্ধ্বতন থেকে অধস্তন এবং অধস্তন থেকে ঊর্ধ্বতনের নিকট পৌঁছাবে। একজন ঊর্ধ্বতন যদি নির্দেশ প্রদান করে সেটা ধাপে ধাপে যেমন আসবে, তেমনি একজন অধস্তনের যে মতামত, সুপারিশ, অভিযোগ বা দাবি থাকে সেগুলো ধাপে 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 উপরের স্তরে যাবে। অর্থাৎ এক্ষেত্রে একটা চেইন থাকবে, যে যেই চেইন কেউ কখনো কি করবে না, ভায়োলেট করবে না, কেউ কখনো ওভারলেপ করতে চাইবে না। যখনই এই চেইন ওভারলেপ করা হয় তখনই মূলত ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু জোড়াময় শিকল নীতি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি হিসেবে গণ্য হয়। আমরা 10 নম্বর নীতি সম্পর্কে চল আলোচনা করি। সেটা হচ্ছে কি শৃঙ্খলা বা বিন্যাসের নীতি। একটা প্রতিষ্ঠানে যে কার্যগুলো বা সম্পাদিত হয় সেই কাজগুলো কিন্তু বিভিন্ন বিভাগে বিন্যস্ত থাকে। অবশ্যই ব্যবস্থাপকীয় লক্ষ্য অর্জন করার জন্য তোমার ওই ব্যবস্থাপনীয় কার্যগুলিকে কিন্তু ওই বিন্যাসে করতে হয়, শ্রেণী বিন্যাস করতে হয়। এই বিন্যাস মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বস্তুগত বিন্যাস আর একটা হচ্ছে সামাজিক বিন্যাস। বস্তুগত বিন্যাসে সাধারণত কোন বস্তুগুলো কোথায় থাকবে সেগুলো ধারাবাহিক বা যথাযথভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়। আর সামাজিক বিন্যাসের ক্ষেত্রে একজন ব্যক্তি বা বিভিন্ন ব্যক্তি কোন ক্ষেত্রে নিয়োজিত হলে তার কার্য যথাযথভাবে সম্পাদিত হবে সেটা এখানে নির্ধারণ করা। অর্থাৎ বস্তুর ক্ষেত্রে বস্তুকে উপযুক্ত স্থানে নির্ধারণ করা এবং ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তিকে তার উপযুক্ত খাতে কি করা, নিয়োগ দেওয়াটাই হচ্ছে কি আসলে বিন্যাস বা শৃঙ্খলার অর্ডারের নীতি। 11 নম্বর হচ্ছে কি সাম্যতার নীতি, খুব গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের চোখে সকল কর্মীরাই কি থাকবে, সমান থাকতে হবে, প্রত্যেককেই কি সমান দৃষ্টিতে দেখতে হবে। এক্ষেত্রে যদি কর্মীদের মধ্যে আমরা বৈষম্য সৃষ্টি করি তাহলে দেখা যাবে যে উচ্চ স্তরের প্রতি অধস্তন কর্মীদের আনুগত্য, শ্রদ্ধা কম থাকবে। তাই অবশ্যই কর্মীদের ক্ষেত্রে ব্যবস্থাপক সাম্যতার নীতি অনুসরণ করবেন। এর ফলে কর্মীরা তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে অত্যন্ত সন্তোষজনকভাবে, অত্যন্ত আনন্দ চিত্তে তারা তাদের কর্তব্যগুলো যথাযথভাবে সম্পাদন করবে। 12 নম্বর নীতি হচ্ছে কর্মীদের চাকরির নিরাপত্তার নীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ব্যবস্থাপকের লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে কিন্তু কর্মীরা। সেই কর্মীদের যদি চাকরির নিরাপত্তা না থাকে, যখন তখন যদি তাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না। হেনরি ফেউল বলেছেন অবশ্যই ব্যবস্থাপককে তার অধীনে নিয়োজিত কর্মীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে যেসব কাজগুলো সম্পাদন করা উচিত, যে পদক্ষেপগুলো অনুসরণ করা উচিত সেগুলো অবশ্যই তাকে কি করতে হবে, অনুসরণ করতে হবে। 13 নম্বর হচ্ছে কি উদ্যোগের নীতি। একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের মূল চাবিকাঠি। তিনি মূলত বিভিন্ন কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই কাজগুলো কিভাবে সম্পাদন করতে হবে কর্মীকে সে ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন। এই জন্য একজন কর্মীকে অবশ্যই কি করতে হবে, যে কোনো কাজে প্রথমে উদ্যোগ গ্রহণ করার মতো মানসিকতা থাকতে হবে। এই মানসিকতাই কর্মীদেরকে কাজে উদ্যোগী করে তোলে। কারণ একজন ব্যবস্থাপক যদি নিজে কাজ শুরু করার প্রচেষ্টা চালায়, তাকে দেখেও কর্মীরা অনুপ্রাণিত হয়, তখন কর্মীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ওই কার্য সম্পাদন করার চেষ্টা চালিয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, হেনরি ফেউলের 14 নম্বর নীতি হচ্ছে দলীয় একতার নীতি। রাইট, মনে রাখো, একটু খেয়াল করে দেখো, একটা প্রতিষ্ঠান হচ্ছে দল। একটা প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা হচ্ছে একত্রে তাদের কাজগুলো সম্পাদন করার মাধ্যমে মূলত প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জিত হয়। তাই ব্যবস্থাপককে অবশ্যই দলীয় একতা নিশ্চিত করতে হবে। কর্মীদের মধ্যে যদি মতানৈক্য থাকে, কর্মীদের মধ্যে যদি ঐক্য না থাকে, তাহলে কিন্তু প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। হেনরি ফেউল বলেছেন যে এই ঐক্য নিশ্চিত করার মাধ্যমেই ব্যবস্থাপক তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে। তো
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করলাম এতক্ষণ হেনরি ফেওয়েল যে 14টি নীতিমালা প্রদান করেছিলেন, যে 14টি নীতিমালা সম্পর্কে। হেনরি ফেওয়েল এই নীতিগুলো অনুসরণ করার মাধ্যমেই ব্যবস্থাপকের লক্ষ্য অর্জন নিশ্চিত করা যায় সেটি নিশ্চিত করেছেন। এবং হেনরি ফেওয়েল যে অবদানগুলো রেখেছিলেন, আমরা বলেছি কয়টি অবদান? 5টি অবদান। তার মধ্যে প্রথম অবদান ছিল কি? তার মধ্যে প্রথম অবদান ছিল যে তিনি ব্যবস্থাপনাকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করেছেন। তিনি ব্যবস্থাপকের 6টি কাজ নির্ধারণ করে দিয়েছেন। তিনি প্রতিষ্ঠানের 6টি কাজ নির্ধারণ করে দিয়েছেন। তিনি ব্যবস্থাপনার 14টি গুরুত্বপূর্ণ নীতিমালা প্রদান করেছেন। এবং এইগুলো তিনি যে তথ্যে লিপিবদ্ধ করেছেন, সেই তথ্যটাকে মূলত প্রশাসনিক ব্যবস্থাপনা নামে উল্লেখ করা হয়। এই জন্য বলা হয় তিনি সর্বোপরি ব্যবস্থাপনায় নতুন মতবাদ অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থাপনা মতবাদ তৈরি করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের আলোচনায় চেষ্টা করেছি হেনরি ফেওয়েল কে ছিলেন এবং ব্যবস্থাপনায় হেনরি ফেওয়েলের অবদানগুলো কি কি ছিল সেগুলো সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার জন্য। আরো ব্যাপক ধারণা পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই বই পড়তে হবে এবং যদি কোনো জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো তোমরা ভালো থাকো, দোয়া করি তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিজেদের জ্ঞান অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখো। ধন্যবাদ সবাইকে।